আজমল সাহেবের নতুন চাকরি হয়েছে। পাহাড়ি অঞ্চলের একটা চা বাগানের ছোট বাবুর চাকরি। তিনি সবকিছু গুছিয়ে তার স্ত্রী নীরাকে নিয়ে সেখানে চলে গেলেন। তারা মুগ্ধ হয়ে পাহাড়ি পথ দেখতে দেখতে যাচ্ছিলেন। দেখেছো, জায়গাটার সবকিছুই যেন ছবির মতন সুন্দর। হ্যাঁ, ঠিক তাই। তাই তো শহর থেকে দূরে এখানে আসা। পাহাড়ি পথ বেয়ে তারা যখন পৌঁছাল, তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে এসেছে। কোম্পানি থেকে তাদেরকে থাকার জন্য একটা বাড়িও দিয়েছে। বাড়িটা খুব বেশি দিনের পুরনো নয়। বাড়িটা বেশ বড় তাদের দুজনের থাকার জন্য। সবকিছু দেখে তারা দুজনে খুবই খুশি হল। বাবু, আমি রহিম মিয়া। কোম্পানি থেকে আমাকে রেখেছে এই বাড়ি দেখাশোনা করার জন্য। সবকিছু তৈরিই আছে মা। কত দূর থেকে এসেছেন মা? আপনারা ওপরে যান, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। আপনারা ওপরে গিয়ে হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার দিচ্ছি। বাবু, আমি সবকিছু গুছিয়ে দিয়েছি। আমি রাতে এখানে থাকি না। এই সামনেই আমার ঘর। আজ আমি আসি, কাল সকালে আবার চলে আসব। মা, দরজা জানালা সব ভালোভাবে বন্ধ করে শোবেন। ঠিক আছে, আপনি যান। আমরা একটু বাইরে বসব। যা গরম পড়েছে আজ। বাইরে বেশ ঠান্ডা। এখানে রাতে বাইরে যাওয়া ঠিক হবে না বাবু। কেন? ভূতটু তো আছে নাকি চাচা? আপনারা এখনো এসবে বিশ্বাস করেন? শুধু ভূত কেন বাবু, দুষ্টু লোক, জন্তু জানোয়ারও আসতে পারে। রাতে আপনারা সাবধানে থাকবেন। আমি আসি মা, দরজাটা বন্ধ করে দিন। চলুন। নীরা, দাঁড়াও। এখনই ওপরে যেও না। চলো না, বাইরে থেকে একটু হেঁটে আসি। এ বাড়ির পেছনের অংশটা তো এখনো দেখাই হল না। চলো ওই পাশটায় যাই। বাইরে কি সুন্দর বাতাস! আহা, প্রাণটা জুড়িয়ে গেল। বাড়ির এই পাশটাও তো বেশ সুন্দর। আরে, কে কে ওখানে? কেউ একজন দাঁড়িয়েছিল ওই তো ওখানে। কি, কোথায়? শান্ত হও তো তুমি। কোথাও তো কিছুই নেই। অন্ধকারে তুমি কি দেখেছ কে জানে। আমার কিছুই ভালো লাগছে না। এই জায়গাটাই যেন কেমন। চলো ভেতরে চলে যাই। ঠিক আছে, চলো। চাচা, কেমন আছেন? এই তো মা, ভালো। কাল ঘুম হয়েছে তো ঠিক মতো? আচ্ছা, এই বাড়ির পেছনের অংশে কাল রাতে আমি একজন বুড়ো মহিলাকে দেখেছি। ডাক দিতেই আর দেখলাম না। কে উনি? জানি না মা, আপনাদের রাতে বাইরে যাওয়া ঠিক হয়নি। আমি আসি, আমার কিছু কাজ আছে। নীরা, রহিম মিয়ার এই আচরণে বেশ অবাক হয়। যেন তিনি বিষয়টি এড়িয়ে যেতে চাচ্ছেন। সেদিন রাতে কুকুরের ডাকে হঠাৎ নীরার ঘুম ভেঙে যায়। তার মনে হল জানালায় কেউ শব্দ করছে। সে উঠে বসল। দেখল এক বুড়ি জানালায় শব্দ করছে। সে আজমল সাহেবকে ডাকল। তারা দেখল বুড়ির মুখটা বারবার খুব বিভৎস হয়ে যাচ্ছে। তারা ভয় পেয়ে বিছানা থেকে নেমে দেখল বুড়ি তাদের ঘরের ভেতর দাঁড়িয়ে আছে। তারা খুবই ভয় পেল। কে কে আপনি? যা, চলে যা এখান থেকে। এই জায়গা আমার।
আমি কাউকে থাকতে দেব না এখানে। চলে যা। মীরা ভয়ে জ্ঞান হারাল। সেই বীভৎস মুখ উধাও হয়ে গেল। আজমল সাহেব দৌড়ে নীরার কাছে গেলেন। নীরা, নীরা, চোখ খোলো। কি হয়েছে তোমার? উফ, কি ছিল এটা? কিছুই বুঝতে পারছি না। সকালে রহিম চাচাকে বলবো মাওলানা সাহেবকে একবার নিয়ে আসতে। সকালে রহিম মিয়া গিয়ে মাওলানা সাহেবকে নিয়ে এলেন। কাল রাতের ঘটনার পর নীরা খুবই অসুস্থ হয়ে পড়েছে। ভেতরে গিয়ে মাওলানা সাহেব নীরা আর আজমল সাহেবের কাছে সব শুনেছেন। তিনি নীরাকে দেখে আজমল সাহেবকে সাথে নিয়ে বাড়ির বাইরে এলেন। কি বুঝলেন চাচা? বাবা, আপনার স্ত্রীকে নিয়ে এ বাড়িতে আপনাদের আর একদিনও থাকা ঠিক হবে না। এই জায়গাটা ভালো না বাবা। এই জায়গাটা ছিল এক বুড়ির। দুনিয়ায় তার কেউ ছিল না। এই জায়গার লোভে গ্রামের মাতবরের লোকেরা বুড়িকে ডাইনির অপবাদ দিয়ে একদিন পিটিয়ে মেরে ফেলে। তারপর মাতবর এই জায়গাটা চা কোম্পানির কাছে মোটা টাকায় বিক্রি করে দেয়। কিন্তু কিছুদিন পর মাতবরকেও নদীর পাশে মৃত পাওয়া যায়। এখানে কেউ রাতে থাকতে পারে না বাবা। এই রহিম মিয়াও না। আমি কোম্পানির কাজ করি হুজুর। কোম্পানি থেকে বারণ করেছে এসব কাউকে বলতে। তবুও আমি সাবধান করেছিলাম ওনাদের। ওনারা শোনেননি। ঠিক আছে চাচা, আমরা আজই চলে যাব। চাচা, আমরা আসি। ভালো থাকবেন মা। সেদিন বিকেলেই তারা ওই বাড়ি ছেড়ে দেয়। যতদিন কোম্পানি থেকে তারা অন্য বাড়ি না পায়, কয়েকদিন হোটেলেই কাটিয়ে দেয়। যার বাড়ি তারই রয়ে যায়।